সুধী দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতি শনিবারের আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকারে। অনিবার্য কারণবশত অনুষ্ঠান শুরু হতে বেশ বিলম্ব হলো, যেন দুঃখিত। আজকে হঠাৎ করে সকালে লন্ডনের ওয়েদারটা খারাপ ছিল, প্রচুর বৃষ্টিপাত হয়েছে। তো যাই হোক, আমরা আপনাদের সামনে আসলাম। এই বিলম্বিত অনুষ্ঠানের জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামীকাল ব্রিটেন এবং পশ্চিমা বিশ্বের অনেক দেশে এবং মধ্যপ্রাচ্যের অনেক জায়গাতে পবিত্র ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে। তো সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। আর বাংলাদেশে এবং উপমহাদেশে এবং এশিয়ার অনেক দেশে সোমবার তারা ঈদ উল আজহা পালন করবে। তো যারা যেখানে বসে অনুষ্ঠান দেখছেন বা যারা বাংলাদেশে যারা আছেন, বিশ্ব বাঙালি, সবাইকে আমার ঈদের শুভেচ্ছা রইল। তো অনুষ্ঠানে আমরা জানি যে এই অনুষ্ঠানে আমরা ব্রিটেনের বিভিন্ন আইন, বিশেষ করে ইমিগ্রেশন, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস, ফ্যামিলি, এসব বিষয়ে কথা বলে থাকি। আর আপনারাও এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন, এই নাম্বারে ফোন করে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। আপনাদের আইন বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। তো এইখানে আমরা যে অ্যাডভাইস আপনাদেরকে দিয়ে থাকি, এটা একটা প্রাথমিক ধারণা, এরপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেবেন না। কারণ আমরা আপনাদের সাথে সরাসরি সামনে বসে কথা বলতে পারছি না, আপনাদের কোনো কাগজপত্র আমরা দেখি না। তো আমাদের যে অ্যাডভাইস, যে গাইডেন্স আমরা থাকবে, এটাকে জাস্ট একটা প্রাথমিক ধারণা হিসেবে নেবেন। এবং অভিজ্ঞ কোনো আইনজীবীর কাছ থেকে পরামর্শের কিন্তু কোনো বিকল্প নাই। যাই হোক, আমরা অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। দেখি কোনো কলার অপেক্ষা করছেন কিনা, না হলে আমরা কিছু আপডেট নিয়ে কথা বলবো। আচ্ছা, কোনো কলার নাই। তো যেটা অনেকে জানেন যে আগামী মাসের 4 তারিখে 4 জুলাই ব্রিটেনে নির্বাচন হবে এবং অনেকে মনে করছে যে এই নির্বাচনে শ্রমিক দল লেবার পার্টি জয়ী হবেন এবং তারাই সরকার গঠন করবেন। তো একটু দেখে নেওয়া দরকার লেবার পার্টি সরকারে গেলে ইমিগ্রেশনের কী পরিবর্তন হবে বলে আমরা মনে করি। আমরা জানি যে লেবার দলের নেতা মিস্টার স্টামার, তিনি বারবার বলেছেন যে উনি ক্ষমতায় গেলে রুয়ান্ডা প্রজেক্ট উনি বাতিল করবেন। তো এটা শুনে সবাই অনেক আশাবাদী হয়েছেন, সবাই মনে করছেন যে তাহলে বোধহয় ওনাকেই আমাদের নির্বাচিত করা দরকার। কিন্তু অন্যান্য বিষয়গুলো দেখতে হবে। উনি যেটা করবেন, উনি হয়তো রুয়ান্ডা প্রজেক্টকে বাতিল করবেন, কিন্তু অন্য দিক দিয়ে ইমিগ্রেশন খুব টাইট করবেন। তার একটা হচ্ছে যে উনি 1000 কর্মচারী নিয়োগ করবেন, যে যাদের এদেশে থাকার অনুমতি নাই বা যারা অ্যাসাইলাম ক্লেম করে ব্যর্থ হয়েছেন, তাদেরকে দ্রুত এদেশ থেকে বার করে দেওয়ার জন্যে। এবং এই টাস্ক ফোর্স, তাদের কাজ হবে দ্রুত একটা সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে দ্রুত মানুষকে ধরে দেশে পাঠিয়ে দেওয়া এবং বিভিন্ন বিদেশি রাষ্ট্রের সাথে তারা একটা আলাপ আলোচনার মাধ্যমে একটা সমঝোতাতে পৌঁছাবেন, যাতে ওই সমস্ত দেশগুলো তাদের নাগরিককে দ্রুত ফেরত নিয়ে যায়। আমরা জানি যে ইতিমধ্যেই এই বর্তমান সরকার বাংলাদেশের সাথে একটা মোটামুটি একটা মেমোরান্ডামে পৌঁছেছেন যে বাংলাদেশে এদেশে থাকা প্রায় 11,000 বাংলাদেশিকে দ্রুত ফেরত পাঠানো হবে। তো লেবার দল ক্ষমতায় গেলে এই ধরনের কর্মসূচি আরও বৃদ্ধি হবে এবং বিভিন্ন দেশের সাথে আলাপ আলোচনা করার মাধ্যমে সে দেশের নাগরিককে দ্রুত এই দেশ থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। আর ওয়ার্ক বেসড স্কিমের ক্ষেত্রে তাদের যে পরিকল্পনা, যে তারা শুধুমাত্র ভালো যারা স্কিল আছেন এরকম লোকদেরকে তারা এদেশে আনবেন। এবং আমরা জানি যেখানে যে কেয়ার ভিসা নিয়ে বা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যে কেলেঙ্কারি হলো, এগুলিকে তারা রুখবেন এবং শুধুমাত্র যেখানে জেনুইন জব আছে বা যেখানে জেনুইনভাবে মনিটর করার সিস্টেম সম্ভব, সেসব জায়গাতেই তারা হয়তো বাইরে থেকে লোক আনতে দেবে। এবং যে বললাম যে তাদের যে একটা টাস্ক ফোর্স থাকবে এবং পুরো সিস্টেমটাকে তারা খুব ফেয়ারলি এবং ফার্মলি তারা কন্ট্রোল করবে। তো ফলে শ্রমিক দল যদি ক্ষমতায় আসে, তাতে আমাদের বাংলাদেশি বা অন্যান্য ইমিগ্রেন্ট কমিউনিটির কতটা বেনিফিট হবে এরকম কিন্তু আমরা ঠিক দেখতে পাচ্ছি না। যেটা অনেকেই মনে করছে যে শ্রমিক দল তো ক্ষমতায় আসলে সবাইকে যারা আসছেন দেশে অনেকদিন ধরে আসেন, ওভার স্টেয়ার বা ইলিগাল ইমিগ্রেন্ট, এদেরকে মাফ করে দেবেন, এরকম কিন্তু কোনো পরিকল্পনা শ্রমিক দলের নাই।
মনে রাখতে হবে শ্রমিক দল এর আগে 4টি নির্বাচন তারা কিন্তু হেরেছে মূলত ইমিগ্রেশনের কারণে। সুতরাং এই মুহূর্তে তারা ইমিগ্রেশনটাকে ওইভাবে রিল্যাক্স করে দেবে এটা মনে করার কোনো কারণ নাই। তো এটার পিঠে পিঠে আমরা যেটা ওই টাস্ক ফোর্স কিন্তু এই যে সমস্ত ক্রিমিনাল গ্যাং যারা মানব পাচার করছে, যারা বিভিন্ন দেশ থেকে আফ্রিকা ঘুরে গ্রিসের ভিতর দিয়ে কিংবা ইটালির ভিতর দিয়ে এই দেশের লোক নিয়ে আসছে, তাদেরকে তারা কিন্তু আটকাবে এবং সেজন্যে তারা আরও লোক নিয়োগ করবে এবং ক্রিমিনাল গ্যাংদেরকে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করবে এবং বিভিন্ন দেশের সাথে তারা সমঝোতাতে পৌঁছাবে যাতে তারা সবাই মিলে একসাথে, যেটাকে আমরা বলি সম্মিলিতভাবে, তারা এই সমস্যাকে মোকাবেলা করতে পারে। তো এটা পিঠে পিঠে অবশ্যই আমরা দেখব যে কনজারভেটিভ দল তারাও কিন্তু মনে করছে যে তাদের বিভিন্ন কর্মসূচিতে তারা সফল হবে এবং তারা বোট ক্রসিং করে আসছে যারা চ্যানেল, এটাকে তারা বন্ধ করবে এবং তারা তো অবশ্যই তাদের রুয়ান্ডা কর্মসূচি নিয়ে এগোবে। তো দেখা যাক, আমাদের তো ইলেকশনে আর খুব বেশি দিন বাকি নাই, নির্বাচনে বোধহয় আর সপ্তাহ দিনেক বাকি। তো 3 সপ্তাহ পরে দেখা যাবে যে আমাদের দেশে কি নতুন প্রধানমন্ত্রী হবেন কিংবা মিস্টার সুনাক উনি কি চালিয়ে যাবেন কিনা, এটা দেখার ব্যাপার। শুধু দর্শকবৃন্দ, আমরা প্রায়ই যেটারই আলোচনা করি, আজকেও একটুখানি আমাদের টাচ করতে হয়, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যারা বিভিন্ন ওয়ার্ক ভিসাতে এসে বেকার হয়ে পড়ে গেছেন, এদের সংখ্যা কিন্তু অনেক, আমরা জানি না কত। এখন আমরা দেখি বাইরে গেলে রাস্তাঘাটে অনেকের সাথে পরিচয় হয়, সবারই একই রকম কথা যে তারা কেয়ার ভিসা স্কিমে এসেছিল, তারা ভিসা কিনেছে এত টাকা দিয়ে, এদেশে আসার পরে কোনো জব তাদের নাই। সবচেয়ে মজার ব্যাপার যে আমরা বেশ কিছু মামলা নিয়ে আমরা ডিল করেছি, সেখানে আমরা বলেছি যে কেন একটা কেয়ার ভিসাতে লোকে আসার পরেই তারা কাজ দেওয়া হচ্ছে না। দেখা যায় এমপ্লয়ার নানা ছল চাতুরি করে অজুহাত করে বলে, না তোমাকে প্রথমে তোমার ক্রিমিনালিটি চেক হবে, ডিবিএস চেক করতে হবে, তোমাকে ট্রেনিং দিতে হবে, তুমি নিজে টেস্ট করবো। পরে দেখা যায় 6-7 মাস পরে বলে যে না, তুমি আসলে তোমার পারফরমেন্স স্যাটিসফ্যাকচারি ন, বলে তাদেরকে ভিসাটা দিচ্ছে না। এটা কিন্তু সম্পূর্ণ একটা প্লয়, এটা একটা এক্সকিউজ। আমি এর আগে বলেছি যে পয়সা দিয়ে যে ভিসাগুলো কেনা হয়েছে এটা আমার মতে অবশ্যই জেনুইন নয়। যিনি পয়সা দিয়ে আপনাকে জব দিয়েছেন উনি নিশ্চয়ই আপনাকে বেতন দেবেন না, উনি একটা অজুহাত খুঁজবেন কিছুদিন পরে আপনাকে বাদ দিয়ে দেওয়া যায় কিনা। তো এইসব ক্ষেত্রে আপনাদের একমাত্র রেমেডি হচ্ছে দেওয়ানি মামলা করা। আমি এরকম কয়েকজনের সাথে কথা হয়েছে, বলেছিলাম আপনারা দেওয়ানি মামলা করেন, কিন্তু তারা সাহস পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? কারণ তাদের তো গোড়াতেই গরদ আছে, তারা তো নিজেরাই পয়সা দিয়ে একটা ভুয়া ওয়ার্ক পারমিট কিনে এনেছেন। মনে রাখতে হবে, কেউ যদি ওয়ার্ক পারমিট নিয়ে দেশে আসেন, তবে কাছে যে স্টার্টিং ডেট আছে, কসে যে স্টার্টিং ডেট আছে, সেই স্টার্টিং ডেটের ভিতরেই, তার 28 ডেজের ভিতরে কিন্তু তাকে জব শুরু করতে হবে। যদি জব শুরু না করে তবে টেকনিক্যালি তার কিন্তু ভিসাটা কেটে যাবে। অর্থাৎ তিনি ফর্মালি কোনো নোটিফিকেশান পান বা না পান, টেকনিক্যালি কিন্তু তার ভিসা ওখানেই শেষ হয়ে যাচ্ছে। এটা কিন্তু মনে রাখতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে যে কেস ল থেকে আমরা জানি যে স্টুডেন্টের যখন ভিসা কাটেল করা হয় তখন তাদেরকে 60 ডেজ 60 দিনের একটা নোটিশ দেওয়ার বাধ্যবাধকতা আছে। কিন্তু যদি কেউ ওয়ার্ক পারমিটে থাকে আর তার ওয়ার্ক পারমিট কাটেল করে দেওয়া হয়, তো হোম অফিস কিন্তু 60 ডেজের নোটিশটা দিতে বাধ্য না। যদিও অনেক ক্ষেত্রে তারা দিয়ে থাকেন, না দিলে তাদেরকে কিন্তু আটকানোর কোনো উপায় নাই। তো এই ব্যাপারে আমরা দেখেছি অনেকেই আমাদের শরণাপন্ন হয়েছেন, বলেছেন এখন তারা কী করবেন, তারা কি অ্যাসালাম চাইবেন কি না। অনেকেই মনে করে যে অ্যাসালাম খুব সহজলভ্য একটা ব্যাপার। অ্যাসালাম নয়, অ্যাসালাম নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি, দরকার হলে আবার আলোচনা করব। অ্যাসালাম এরকম একটা সহজ কোনো পন্থা নয়। অ্যাসালাম শুধুমাত্র তাদের জন্যে যারা দেশে ফিরে গেলে যাদের বিপদ আছে, যাদের ব্যক্তিগত নিরাপত্তা, যাদের ব্যক্তিগত স্বাধীনতা ক্ষুণ্ণ হবে, তাদের জন্যে। তো সবার জন্যে কিন্তু অ্যাসালামটা নয়, এটা মনে রাখতে হবে। এই জন্যে সব কিছু মিস হয়ে গেল, এবার একটা অ্যাসালাম মেরে দিই, এভাবে কিন্তু অ্যাসালামটা আসলে চলে না। তো শুধু দর্শকবৃন্দ, আমরা যেই কথা বলছিলাম, রুয়ান্ডা
কর্মসূচি আপাতত আমরা জানি যে নির্বাচনের জন্যে এটা একটু স্থগিত আছে। নির্বাচনের পরেই নির্বাচনে কোন দল জয়ী হবেন তার উপরেই কিন্তু ভাগ্য নির্ধারণ করছে। আমরা এখানে যেমন ম্যানিফেস্টো দেখছি যে লিবারাল ডেমোক্র্যাট তারা বলছেন যে তারা যদি ক্ষমতায় যান তবে তারা ইলিগাল মাইগ্রেশন অ্যাক্ট তারা বন্ধ করে দিবে, রুয়ান্ডাইজ স্কিম তারা বন্ধ করবে এবং একটা রিফিউজিরে যারা আসছেন যাতে সেফলি নিরাপদে দেশে আসতে পারেন তার বন্দোবস্ত করবে। তো আমরা সবাই জানি লিব ডেমের পক্ষে কিন্তু নির্বাচনে জয়ী হওয়া, এককভাবে নির্বাচনে জয়ী হওয়া সম্ভব নয়। তারা যদি অন্য কোনো যদি এখানে হ্যাং পার্লামেন্ট হয়, কোনো দলের যদি একক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন না হয় তাহলে তারা হয়তো লিব ডেমের শরণাপন্ন হবেন। সেক্ষেত্রে হয়তো বা লিব ডেম তারা পলিসির উপরে কিছুটা চাপ দিতে পারবে, বা লিব ডেমের এককভাবে সরকার গঠন করার সম্ভাবনাটা একেবারেই কম। আরেকটা আমরা স্ট্যাটিস্টিক দিতে পারি আপনাদেরকে, যে এখন আমরা দেখতে পাচ্ছি যে গত বছরের তুলনায় অ্যাসাইলাম অ্যাপিল অনেকাংশে বেড়ে গেছে, অর্থাৎ প্রায় 330%, তার মানে প্রায় 3.5 গুণ বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণ ছিল আমরা দেখতে পাচ্ছি যে প্যান্ডেমিকের পরে অবশ্যই প্যান্ডেমিকের কারণে তো ওই সময়টাতে 2 বছর অনেক কমই অ্যাপিল হয়েছে। প্যান্ডেমিকের পরে সব জায়গা থেকে চাপ আসছে এবং আমরা দেখেছি যে খুব দ্রুত কাজ করার জন্যে ট্রাইব্যুনাল থেকে আমাদেরকে লয়ারদের উপরে প্রেশার দেওয়া হয়, একটা সময় বেঁধে দেওয়া হয়, বলা হয় এই সময়ের ভিতরে তুমি কাগজ জমা দাও, ডকুমেন্ট জমা দাও। না দিলে প্রায় দেখা যায় যে কস্ট হিয়ারিং বা কেস ম্যানেজমেন্ট রিভিউ হিয়ারিং করে আইনজীবীদের উপরে চাপ ক্রিয়েট করা হয়। আইনজীবীরা এমনিতেই প্রেশারে আসে, বিশেষ করে যারা লিগাল এইড সলিসিটর তাদের অনেক কাজের লোড অনেক বেশি। সেই হিসাবে হয়তো রেমুনারেশনটা অনেক কম, বাট তারা স্টিল তাদেরকে পেশার মধ্যে কাজ করতে হয় এবং করতে হচ্ছে। তো এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। আমরা তো আসলে কল নিতে চাচ্ছিলাম, যদি কেউ কল করতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন ওই নাম্বারে কল করে কথা বলেন আমার সাথে, যে কোনো সমস্যা নিয়ে আমরা কথা বলতে পারি। আইনগত সমস্যা অবশ্যই না থাকলে আমরা হয়তো একটু কথা বলতে পারি। আমরা যে বিষয়টা বলছিলাম অ্যাসাইলাম নিয়ে কিন্তু এখনও মানুষের মনে নানা ধরনের ভুল ধারণা আসছে।